সারা দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় সচিবালয় বৈঠকে বসেন তিনি। বৈঠকে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এর আগে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাব্য প্রভাব মোকাবেলায় সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়। এদিকে বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা সহ নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রাণ লাগছে, খুব খাচ্ছে, আরাম পাচ্ছি। এর আগে ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসেও সকাল ঠিক 9টায় সচিবালয়ে নিজ দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি তেলের সংকট নিয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী। আমরা সচিবালয়ে যাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী আছেন হাসিব মাহমুদ শাহ। হাসিফ, এবার আপনার যে জরুরি বৈঠক হচ্ছে জ্বালানি তেলের সংকট নিয়ে, সেখানে যে সিদ্ধান্ত আসতে পারে সে ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং জ্বালানি তেলের পাশাপাশি আর কি কি বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে? দেখেন, সকাল 9টার সময় প্রধানমন্ত্রী সচিবালয়ে আসেন। সকাল 10টার সময় একটি বৈঠক শুরু হয় জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় সভা। এটি প্রধানমন্ত্রীর সাথে এই মুহূর্তে বৈঠকে আছেন অর্থমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, সড়ক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চলমান যে বিশ্বজুড়ে যে একটি অস্থিরতা, ইরান যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে যে বাধাগ্রস্ত হয়েছে এই তেল পরিবহন সহ অন্যান্য পরিবহন, যার প্রেক্ষাপটে সেই ধাক্কা এসে বাংলাদেশেও লেগেছে এবং একই সাথে যার প্রেক্ষাপটে এখন একটি জ্বালানি সংকট দেখা দিয়েছে পুরো বাংলাদেশ জুড়েই, এবং সেখানে তেল পাওয়া যাচ্ছে না, এটি আমরা নিয়মিতই জানি। এই বিষয়ে করণীয় ঠিক করতেই আসলে এই বৈঠকটি হয়েছে এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী বৈঠকে বসছেন এবং এই পরিস্থিতি উত্তরণে কি কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। আমরা আশা করছি যে এই বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই হয়তো বা শেষ হবে এবং তারপরেই আসলে অর্থমন্ত্রী, জ্বালানি বা সড়ক মন্ত্রী তারা আসলে আমাদেরকে এসে জানাবেন যে আসলে প্রধানমন্ত্রীর সাথে কি আলোচনা হলো, কি দিক নির্দেশনা তিনি দিলেন, বা সরকার কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই চলমান সংকট মোকাবিলায়। এটি কিছুক্ষণের মধ্যে। এর পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে বেলা 12:30টায় প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং মাননীয় সেনাপ্রধানের সাথে একটি বৈঠক আছে এবং সেই বৈঠকটিও কিন্তু এই কিছুক্ষণ 12:30টার সময় শুরু হবে। এর বাইরে সাধারণত বৃহস্পতিবার দিন হলো মন্ত্রিপরিষদ বৈঠক হয়। সেই আগামীকালকে যেহেতু 26শে মার্চ এই সরকারি ছুটি, সেই বৈঠকটি আজকে বিকেলে নিয়ে আসা হয়েছে। বিকেল 4:30টার সময় এই মন্ত্রিসভা বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে সেই বিষয়টি তার শিডিউলটি নিশ্চিত করা হয়েছে। এই হলো যে আজকে সচিবালয়ের যে মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে জ্বালানি, আইন শৃঙ্খলা এবং পাশাপাশি হলো যে মন্ত্রিসভার যে সিদ্ধান্তের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আলোচিত হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সরকার চলমান এই জ্বালানি সংকট নিয়ে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল এবং হলে যার প্রেক্ষাপটে কিন্তু ঈদ যাত্রাটা এইবার কিছুটা স্বস্তিই হয়েছে, কোনো ধরনের জটিলতা হয়নি। গতকালকে আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে, উনি কিন্তু দাবি করেছেন যেভাবে সাধারণ মানুষ ঈদে বাড়ি চলে গিয়েছে কোনো ঝামেলা ছাড়া, ঠিক একইভাবে যেন মানুষ দেশে থেকে ঢাকায় ফিরতে পারে তার নিজ গ্রাম থেকে, সেই জন্য যে জ্বালানির ব্যবস্থাপনা নিশ্চিত করে সেই বিষয়টা কিন্তু সরকার সেইভাবেই করবেন বলে গতকালকে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছিলেন। তা আমরা আশা করছি সেই সব বিষয়গুলো নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করবেন এবং করণীয় ঠিক করবেন যাতে এই চলমান সংকটটি দ্রুতই কাটিয়ে ওঠা যায়। ধন্যবাদ হাসিফ মাহমুদ শাহ। আমরা দ্রুতই হয়তো সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবো আপনার কাছ থেকে। আমরা এবার চলে যাচ্ছি মিরপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি তো বিভিন্ন পাম্প ঘুরে দেখছেন এবং সেখানে কি পর্যাপ্ত পরিমাণ তেল চালকরা পাচ্ছেন, এবং পাম্পে দীর্ঘ লাইন কেমন দেখছেন? তার পাশাপাশি পাম্প কর্তৃপক্ষরা আসলে সার্বিকভাবে কি বলছেন এই পরিস্থিতিতে? দেখুন, এটি আমার 11তম পেট্রোল পাম্প যেটিতে আমি এসেছি এবং একটি পেট্রোল পাম্পে শুধুমাত্র তেল ছিল, বাকি একটিতেও তেল নেই। এই যে মিরপুরের পাম্পটি রয়েছে সনি সিনেমা হল সংলগ্ন, এই পাম্পটিতেও কিন্তু তেল নেই। তারপরেও কিন্তু আমরা দেখছি যে মোটামুটি 1 কিলোমিটারের বেশি সময় ধরে যারা চালক রয়েছেন তারা তাদের গাড়ি নিয়ে অপেক্ষা করছেন যে
কখন ডিপো থেকে এই তেলের গাড়িটি আসবে এবং তেলের গাড়ি আসার পরে তারা এখান থেকে তেল সংগ্রহ করতে পারবেন। যারা চালক করেছেন তাদেরকে জিজ্ঞাসা করেছেন, তারা বলছেন তাদের বেশিরভাগেরই বাইকের তেল শেষ হয়ে গেছেন, গাড়ির তেল শেষ হয়ে গেছে, যার ফলে তারা বাধ্য হয়ে ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে। কখন তেল আসবে, কখন তেল দেওয়া শুরু করবে তারও কোনো নিশ্চয়তা কিন্তু পাম্প কর্তৃপক্ষ দিতে পারছে না। তারপরও তাদের দীর্ঘ অপেক্ষা যে যখনই আসুক তখন যাতে তারা তেলটি সংগ্রহ করতে পারেন। আর যে রেশনিং পদ্ধতিটি ছিল সেই রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হয়েছে, যার ফলে যারাই পাম্পে আসেন তারা কিন্তু পুরো ট্যাঙ্কি পাম্প থেকে তেল নিতে পারছেন। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে যে ডিপো থেকে যে পরিমাণের তেল স্বাভাবিক সময় দেওয়া হতো তার চেয়ে কিছুটা কম তেল তারা পাচ্ছেন, যার ফলে যেই তেলগুলো তারা পাচ্ছেন সেই তেলগুলোকে তারা 5 থেকে 6 ঘন্টার মধ্যে সেই তেলগুলো কিন্তু দেওয়া শেষ হয়ে যাচ্ছে, যার ফলে একটি সংকট তৈরি হয়েছে বলেই মনে হচ্ছে। আজকেও জ্বালানি মন্ত্রী তিনি কিন্তু কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে কোনো সংকট নেই, আগামী 8 থেকে 10 দিন এমনিতেই চলবে। বেশ কিছু তেল দেশে আসার পাইপলাইনে রয়েছে, যার ফলে তেলের কোনো সংকট হবে না। তারপরে সবাই যাতে মিতব্যয়ী হয় এবং একই সঙ্গে কেউ যাতে অতিরিক্ত তেল না নেন, যতটুকু প্রয়োজন ততটুকুই তেল নেন, এইটি কিন্তু মন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু এবং একই সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রত্যেকটি পাম্পে আমরা গিয়ে যেতে দেখেছি যে কোনো পাম্পেই কিন্তু তেল নেই। যে একটি কিংবা দুটি পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানে কিলোমিটারের পর কিলোমিটার লাইন রয়েছে এবং 1 থেকে 1.5 কিলোমিটার এবং 2 কিলোমিটার লাইন ধরে কিন্তু তারা তেল সংগ্রহ করছেন। এবং একই সঙ্গে তারা যেটা বলছেন যে কোন সময় কোন পাম্পে তেল পাওয়া যাবে সেটিরও যদি একটি সময়সীমা বেঁধে দেওয়া হয় তাহলে হয়তো যে এই যে ভোগান্তি সেই ভোগান্তি হয়তো খানিকটা তাদের কমবে, যদিও সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ রয়েছে। মিরপুরে বিভিন্ন পাম্প ঘুরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।